ঘোষণার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যিনি এই দীর্ঘ কালকা রাত 2টার সময় ভাঙনি থেকে গেছেন, আবার সকাল 7টায় আবার এই ভাঙনিতে আসছেন, এত কষ্ট করে যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, তিনি হচ্ছেন মিঠাপুকুরের রূপকার, আধুনিক মিঠাপুকুরের স্বপ্নদ্রষ্টা, আমাদের এমপি জনাব এইচ.এন. আশিকুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র, তরুণের অহংকার, মিঠাপুকুরের আগামী দিনের ভবিষ্যৎ, যুব ব্যক্তিত্ব জনাব রাশেক রহমান। আসসালামু আলাইকুম, আদাব। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাকারিয়া ভাইয়ের মনে যে ক্ষোভ বা যে দুঃখ, এটা বাংলাদেশের মিঠাপুকুর ভাঙনিতে শুধু এই দুঃখ বা ক্ষোভ আছে তা না, এটা এখনো সমস্ত বাংলাদেশে আছে। আমাদেরকে একটু দর্শন নির্ভর ভাবে এই সমস্যাটার দিকে দেখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটা বানাইছিলেন যাতে এই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের সম অধিকার পায়, সকলের সম্মান নিয়ে জীবন ধারণ করতে পারে এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই প্রতিটি মৌলিক অধিকারে যাতে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের আবাল ও বৃত্তপরিতা প্রত্যেক মানুষের সমান অধিকার। জাকারিয়া ভাই, আপনি জানেন, আমরা এখানে সবাই জানি যে যেই সময় বাংলাদেশে প্রত্যেকটি মানুষের সম অধিকার নিশ্চিতকরণের কাজ চলছিল, ঠিক সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা এবং পরবর্তী সময়গুলোতে মেজর জেনারেল জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, তারা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে মনে করতেন না। রাতের অন্ধকারে একটা টর্চ বাতিতে যখন আমরা ব্যাটারি ভরি, কিছুদিন টর্চটা ব্যবহার করতে করতে ব্যাটারি শেষ হয়ে যায়। এই মেজর জেনারেল জিয়াউর রহমান, এই হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, তারেক জিয়ার কাছে বাংলাদেশের বাঙালিরা কিন্তু ওই টর্চের ব্যাটারির মতোই ছিল। ব্যবহার করো, রক্ত চুষে নাও, সম্পদ বানাও, এক সময় তাদেরকে ফেলে দাও। তাদের লেখাপড়া হলো কিনা, তার বাড়িতে বিদ্যুৎ গেল কিনা, তার আবাদি জমির জন্য সার পাওয়া গেল কিনা, তার পাকা রাস্তা হলো কিনা, এটা কিন্তু তাদের চিন্তায় ছিল না। এই ছিল রূঢ় নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু আল্লাহ তাআলার অশেষ সম্পদ, আল্লাহ তাআলার অশেষ সম্পদ যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও জননেত্রী শেখ হাসিনা তার কন্যা বেঁচে যান, তিনি এই দেশে এসেছেন। আজ গ্রাম বাংলার মাটি সাথে মিশে যাওয়া মানুষদের জন্য ভোটের অধিকার, খাদ্যের অধিকার, সারের অধিকার, বিদ্যুতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, প্রতিটি জিনিস তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু এ এক বিশাল কর্মযজ্ঞ। এই মিঠাপুকুর উপজেলায় 6 লক্ষ মানুষ, বেশি মানুষ থাকে। সমস্ত দেশের 17 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, 55,598 বর্গ মাইল আমাদের আয়তন। এখানে বসে মনে হচ্ছিল আপনার মনটা খারাপ, আমারও মন খারাপ হয়, সব দাবি দেওয়া কি পূরণ হয়? এই গ্রামের বাইরে আরো 10টা যে গ্রাম আছে তাদের হয়তো কোনো একটা কারণে মন খারাপ থাকতে পারে। আল্লাহ তাআলা স্বয়ং মানুষকে খুশি করতে পারেন না। সেখানে আমরা মানুষ হয়ে খুব সাধারণ একজন এমপি, খুব সাধারণ একজন মন্ত্রী, খুব সাধারণ একজন প্রধানমন্ত্রী হয়ে এত মানুষকে একবারে খুশি করতে পারার কথাও না আসলে, যেখানে আল্লাহ নিজেই পারেন না। আপনি এই চার্চের পুরোহিত, তাই না? আপনাদের তো ওল্ড টেস্টিমেন্ট পড়া হয় নাকি? তো ওল্ড টেস্টিমেন্টের জেনেসিস, এক্সোডাস নামে 2টো অধ্যায় আছে, তাই না? মানে ইংরেজিতে বললো তার নাম হচ্ছে জেনেসিস, এক্সোডাস, যেখানে মুসা আলাইহিস সালাম, মোজেস, তিনি যখন বনী ইসরায়েলের মানুষদেরকে ফেরাউনের হাত থেকে মুক্ত করে নিয়ে আসলেন এবং সিনাই পর্বতে তিনি উঠলেন 10 কমান্ডমেন্টস, অর্থাৎ
যেটাকে আমরা তৌরা বলি, মানে বাইবেলের আগে, সেটাকে আনার জন্য তিনি গেলেন। সেই সময় হারুন আলাইহিস সালামকে, ইংরেজিতে বাইবেলের ভাষায় বলা হয় অ্যারন, তাকে শৃঙ্খলবদ্ধ করে চাবুক মেরে জোর করে সোনা গলিয়ে একটা সোনার কাপ গাভী বানানো হলো, যেটাকে পূজা করা হয়। তো মুসা আলাইহিস সালাম যখন সিনাই পর্বত থেকে নাইমা আসলেন, তিনি 10 কমান্ডমেন্টস নিয়ে আসলেন। সেখানে বলা ছিল, দাউ শ্যাল নট লাই, দাউ শ্যাল নট কমিট মার্ডার, দাউ শ্যাল নট covet thou neighbor's wife, thou shall not covet thou neighbor's property। অর্থাৎ 10টা আইন খোদা গড আল্লাহ দিলেন। তোরা আমাদের অন্যতম আসমানি একটা কিতাব, বাইবেলও তাই। তো ওল্ড টেস্টামেন্টের এক্সোডাস জেনেসিসে এই গল্পটা এভাবে বলা। এবং তিনি প্রথম বললেন যে আমরা মিথ্যা বলবো না, আমরা হত্যা করব না, আমরা অন্যের সম্পদের দিকে চোখ দিব না, অন্যের স্ত্রী বা নারীর দিকে চোখ দিব না। এভাবে 10টা আইন দেওয়া হলো। ঠিক, থ্যাংক ইউ। তো এই আইন নিয়ে যখন মুসা আলাইহিস সালাম সিনাই পর্বত থেকে নেমে আসলেন, আয়েশা দেখলেন বনি ইসরায়েলের মানুষরা গড আল্লাহ তার যে একত্ববাদ ভুইলা গিয়া ওই সোনার তৈরি গাভীর চারিপাশে তারা পূজা করতেছে। তখন গড মানে মুসার সাথে রাগ করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে রাগ করে বললেন যে তুমি বনি ইসরায়েল লোকদেরকে বলো যে ফেরাউনের শৃঙ্খলবদ্ধ পরিস্থিতির থেকে তাদেরকে আমি মুক্ত করেছি এবং সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে আমি নিরাপদে পার করে দিয়েছি। এত অলৌকিক ক্ষমতা শক্তি দিয়ে তাদেরকে রক্ষা করেছি, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এক অসম্ভব অনবদ্য ভূমিতে তাদের বাসস্থান হবে। এত নিদর্শন দেওয়ার পরও তারা আমাকে ভুলে গেছে, তাই তাদের উপরে আমার অভিশাপ, তোমার উপরেও আমার অভিশাপ। এই গল্পটা আমি এই জন্য বললাম, ভাই আল্লাহ তাআলা মানুষকে খুশি করতে পারে না, আমরা তো শুধু মানুষ। আমি আপনারে বলতেছি, আসলে আপনার বিদ্যুৎ চুরি হয় নাই ভাই। এটা হয় কি, আমরা অনেক সময় কথা বলতে বলতে বেশি কথা বলে ফেললে উল্টা পাল্টা কথা বলি। হয়তোবা কাজের চাপে ছিল, আপনি গেছেন, সে চাপের মধ্যে বলে ফেলতে চুরি হয়েছে। কেন এটা বলতেছি শুনে, মাননীয় এমপি মহোদয় হাবিবুন নবী আশিকুর রহমান সাহেব যখন 2009 সালে মানে এমপি হিসেবে আসলেন, প্রথম যে 22 কিলোমিটার বিদ্যুৎ আসলো সরকার থেকে, প্রথম 22 কিলোমিটার বিদ্যুৎ তিনি মিঠাপুকুরের সব আদিবাসী পাড়া, হিন্দু পাড়া দিলেন। কেন? উনি বললেন যে 71 সালে স্বাধীন হওয়ার পরে আমার দেশের যারা সংখ্যালঘু বলা হয়, এটাতে আমি বিশ্বাস করি না, সকলের সমান, তারা কিছুই পায় নাই। আমার প্রথম যেই আমার দেওয়ার ক্ষমতা সেটা হচ্ছে বিদ্যুৎ, সেটা আমি প্রথমে তাদেরকে দেবো, সম্পূর্ণটা দেব। এবং মজার বিষয় হচ্ছে, যখন 22 কিলোমিটার দেওয়া হইলো, ঢাকার থেকে চিঠি আসলো যে 22 কিলোমিটার দেওয়া যাবে না, কারণ রেভিনিউতে নাকি বনে না, বিল যথেষ্ট উঠবে না, কারণ গরিব এলাকা। তো জিএম সাহেব আমাদের বাসায় আসলেন, মাননীয় এমপি মহোদয়কে বলে যে স্যার, এই 22 কিলোমিটার তো আমরা হিন্দু পাড়ায় দিতে পারছি না, আদিবাসী পাড়াও দিতে পারছি না, এটা আপনি অন্য কোথাও দেন। আমি জীবনে বোধহয় এমপি মহোদয়কে এত রাগ রেখি না। তিনি পল্লী বিদ্যুৎ জিএম কে বললেন যে আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ, তাদেরকে বাংলাদেশ কিছু দিতে পারে না, আমি তাদের এমপি হিসাবে বিদ্যুৎ সবচেয়ে আগে দিব। প্রয়োজন হলে আপনি আইন চেঞ্জ করেন, নতুন করে মিটিং করেন, এই 22 কিলোমিটার বিদ্যুৎ যদি আপনি না দিতে পারেন তাহলে আমি আপনার অফিস পুরাই দেব। যখন অফিস এই কথা বললেন, সাধারণত এই ধরনের কথা বলে না, যখন এই ধামকি দিলেন তখন জিএম সাহেব বললো, স্যার আমি যেভাবে পারি ঢাকাতে পাস করে নিয়ে আসতে 22 কিলোমিটার যেখানে দিতে বলছেন সেখানে দিচ্ছি। এই গল্পটা আমি এই জন্য বললাম, জাকারিয়া ভাই, আপনার গ্রামে বিদ্যুৎ আসবে, অতি সত্বর বিদ্যুৎ আসবে, এটা আমি কথা দিই। কামরুল চাচা আপনার জন্য চেষ্টা করছেন, এবং দেখেন তিনি তো আওয়ামী লীগ করেন, নৌকা মার্কা করেন,
আপনাদের যে অটল ভালোবাসা নৌকার জন্য, যে না ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। মা জাকারিয়া ভাই মারা গেলে কারেন্ট আসবে কিনা এটা আমি বলতে পারি না, কারণ উনি কালকেও মারা যেতে পারে, আমি এখন মারা যেতে পারি। কিন্তু শুনেন, কিন্তু আপনার আশেপাশে কোথাও বিদ্যুৎ আসে নাই? কত কিলোমিটার দূরে আছে? 200 গজ দূরে। হাফ কিলো। আচ্ছা, এটা কতদিন আগে আসছে? আচ্ছা, এই বিদ্যুৎটা কতদিন আগে আসছে? 6 থেকে 7 মাস। আমি উদ্বোধন করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জায়গায় যাই। আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় দেখি নাই কোথাও আশেপাশে বিদ্যুৎ আসছে? এরশাদ সাহেবের আমল দেখি নাই কোথাও আশেপাশে বিদ্যুৎ দেখছি? খালেদা জিয়ার আমল দেখি নাই কোথাও আশেপাশে বিদ্যুৎ দেখছি? শেখ হাসিনা আপনার বোন, আপনি যতই রাগ করে বলেন, মনের কষ্ট থেকে বলেন যে জাকারিয়া ভাই মরে গেলে বিদ্যুৎ আসবে, এইটাই বাস্তব যে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই বিদ্যুৎ পাশে আসছে, আপনার গ্রামে আসছে। এখানে সমন্বয় ভুল হয়েছে। 120 কিলোমিটার চাহিদা ছিল, বরাদ্দ ছিল 100 কিলোমিটার। আপনারটা বাদ গেছে, সেটার জন্য আমরা দুঃখিত। আর আমি কামরুল চাচাকে রিকোয়েস্ট করবো, আপনারা রাগ করেন না, বিভ্রান্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আপনার মানুষকে যখন বিদ্যুৎ দিতে যাবেন, মাননীয় এমপি মহোদয়ের কাছে সরাসরি যাবেন, আপনার জন্য দরজা তার সবসময় খোলা। যাইয়া বিদ্যুতের কাগজ দিবেন, পাস করাই নিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। এত ভায়া মিডিয়া করলে এরকম দুর্ঘটনা ঘটবে। এখন আপনি কি চান যে এই গ্রামে বিদ্যুৎ আসুক? কতদিনের ভিতর চান? আপনি যত দ্রুত দিতে হয়। বাস্তবসম্মত একটা সময় বলি, টেন্ডার করার 180, যদি এখানে বিদ্যুৎ 4টা পোল লাগাইলে চলে আসে 200 গজ, আপনাদের কথাই ঠিক হয়, এই কাজটা আমি 2 মাসের ভিতর করতে পারবো। যদি এটা আধা কিলোমিটার হয়, যদি এটা আধা কিলোমিটার হয়, ভাগ্য পরিবর্তন কেমনে করবেন? নিজেরা নিজেরা ঝগড়া করতেছে। আমি টাকাকে নিয়ে এই লোকটা সামনে পাবে পাবে, একটু থামেন, শুধু নিজেরা কথা বলেন না। আরে বাবা, এটা কোনো কথা হইল নাকি? আপনাদের বিদ্যুৎ লাগবে, সমাধানটা করতে দিবেন না, নিজেরা নিজেরা কথা বললে হয়। এই যে একটা বাচ্চা মেয়ে এখানে এসে বক্তব্য রাখলো, তাদের লেখাপড়ার জন্য তো আমরা কথা বলছি, আপনারা নিজেরা ঝগড়া করবেন। পাগলা বিজয়টা করে গেল। যেটা আমি বলছি, 200 গজের মধ্যে যদি হয়, আপনাদের ধারণা যদি ঠিক হয়, আমি 2 মাসের ভিতরে এখানে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর যদি পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মাপ দিয়ে দেখে যে এটা আধা কিলো, সেই ক্ষেত্রে টেন্ডার করতে হবে। টেন্ডার করলে আমাকে 180 দিন অর্থাৎ 6 মাস সময় দিতে হবে, কারণ টেন্ডার টাকা বরাদ্দের ব্যাপার আছে, ডিজাইনের ব্যাপার আছে,
টেন্ডার হওয়ার পরে ঠিকাদারকে কাজ দেওয়ার ব্যাপার আছে। এই হলো অবস্থা। আপনার মাপ দিয়ে কত পাইছেন আসলে বলেন তো, বলেন। না না, এরা বুঝবে না, আমি বলি সেখানে যে আপনি উদ্বোধন করে গেলেন লাস্ট সেখানে আছে, সেখান থেকে আপনার আপনার 200 গজ হবে না। তো আমরা ওখান থেকে লাইনটা চাই। এটা সাড়ে নিলে তো চারটে সম্পূর্ণ দেয়, টেন্ডার প্রক্রিয়া করতে হবে না। সম্পূর্ণ মানে কোন জায়গা পর্যন্ত বলেন? আপনার পাড়ায় পারবেন না, ওনারা তো চাচ্ছে এই গ্রামে। হ্যাঁ, এই গ্রামটাই ওইটা দেওয়া আছে বারাবতী ব্র্যাকেট সর্দার পাড়া মাইলে তো বুঝছি তো, কিন্তু বিদ্যুৎ যে আপনি চুরি করছেন বলে তারা অভিযোগ করতেছে, এটা কি এই গ্রামের মানুষ একেবারে নদীর ওই পার পর্যন্ত? ওরাও ওরাও ওরে মারে। আচ্ছা ঠিক আছে, সবাই শিক্ষিত হয়। আচ্ছা তো ঠিক আছে, তাহলে এটা ভাই চুরি করা যাবে না, এটা কিভাবে হবে? একবার নাম দেওয়া থাকলে এটা হয় না। হয়তো বরাদ্দের শর্টেজ ছিল আর সমন্বয়েরও একটা ইয়ে ছিল। কারণ হয় কি, আমরা আবার একটু মাঝে মধ্যে বেশি বুঝি। এই যেখানে বলা হচ্ছে বিদ্যুৎ একজন মাত্র লোকই দিতে পারে মিঠাপুরে, সেটা হচ্ছে হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব। এটা সরকারের আইন। টাকা রাস্তাও দিতে পারে একজন মাত্র লোকই, সেটাও হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব। এটা সরকারের আইন। কিন্তু আমরা নিজেরা মাঝে মধ্যে কল্পনার জগতে কিছু আইন বানায় বিভ্রান্ত হইয়া সমন্বয়হীন কিছু কাজ করি, তখন কাজটা না হইলে মানুষের মন খারাপ হয়, আমরা বাস্তবতার থেকে দূরে চলে যাই। আর পৃথিবীর কিছু কিছু লোক আছে সস্তা জনপ্রিয়তার জন্য যেখানে যাবে সেখানে করে দিব, হয়ে গেল, হিসাব নিকাশ না কইরা। এইসব কাজ আমি করা পছন্দ করি না। আমি বুঝে শুনে বলতেছি, আপনার যে বিদ্যুৎ আসে নাই, আপনি আমাকে 6 মাস টাইম দেন, আপনার বিদ্যুৎ এই গ্রামে আসবে এবং ওটা হিসাব করা আছে না? ঠিক আছে, ওই শেষ মাথা পর্যন্ত আমরা নেওয়ার বন্দোবস্ত করবো ইনশাল্লাহ। আপনাদের কি আর কোনো দাবি দেওয়া আছে? আর কোনো দাবি দেওয়া আছে জাকারিয়া ভাই? নাই নাই, আর কোনো দাবি নেই। কারেন্টের দরকার, টেন্ডার হয়ে গেছে, আসল করবে। হ্যাঁ, ওই রাস্তা হবে, ওটার বাজেট হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের কথা বলি, এখানে এসে একটা জিনিস অনুভব করলাম। আগামী 7 মে 2016 সালে এই ভাঙনি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশন হবে। পয়সা দিচ্ছে, পয়সা দেওয়া আপনি বসেন, আপনি পাচ্ছি, আপনি বসেন। আরে ভাই বলা যাবে না, ভোট করে দিকে বলা যাবে না। এইটা হলো জামাতে ইসলামীদের একটা টেকনিক। কিন্তু তারা 100 জন মহিলা কোথাও জড়ো হইলে, যখন শেখ হাসিনার কথা বলা হয়,
নৌকার কথা বলা হয়, উন্নয়নের কথা বলা হয়, তখন একজন লোক ঢুকায় দেয়। ওই একজন মানুষ ভিতরে গিয়া আওয়াজ করা শুরু করে যাতে বাকি মায়েরা মনোযোগ দেওয়ার কথা না শুনতে পারে। তাদের প্রত্যেকটা গ্রামে এরকম মাসে মাসে টাকা দেওয়া একজন লোক আছে। এমনকি নৌকা মার্কা অসাম্প্রদায়িক রাজনীতির মার্কা, নৌকা মার্কা সাধারণ মানুষের মার্কা। যারা এই মার্কার বিরুদ্ধাচরণ করতেছে তাদেরও এটা কৌশল হইতে পারে যে একটা সমাবেশ লোক সমাগমের ভিতরে একজন লোক দিলেই কিন্তু ওই সমাবেশটা নষ্ট করার জন্য আর কিছু লাগে না, একজনই যথেষ্ট। আমি অবস্থাটা দেখে তাই মনে করলাম, কারণ যেখানে বিদ্যুৎ এত বড় চাহিদা সেখানে বিদ্যুতের কথা না শুনে অন্য কথা বলা বা মানুষকে ডাইভার্ট করে ফেলা মানে এখানে একটা দুর্বিসন্ধি, একটা চক্রান্ত আছে। যাক, এটার মানে হইলে এটা ভালো লক্ষণ, এর মানে আপনি জয়ী হবেন, তারা চিন্তিত আপনারা নিয়ে। যত বেশি বাধা, যত বেশি চক্রান্ত, তার মানে আপনি তত জোরে আগাচ্ছেন। যে আগাইতে পারে না, যে জিততে পারবে না, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে না, তো ভালো। এখন কথা হইলো, আমি এখানে একটা জিনিস এসে অনুভব করলাম যে আগামী 7 মে 2016 সালে নির্বাচন, আমরা নৌকা মার্কা ভোট চাইতে আসছি। অনেকে মন খারাপ করে বলতে পারে আমরা ভোট দেব না, কিন্তু মা, আমার ভাইয়ের, নৌকা মার্কা ছাড়া আর কি কেউ অসাম্প্রদায়িক রাজনীতি করে? নৌকা মার্কা ছাড়া আর কেউ কি বিশ্বাস করে যে বাংলাদেশ সমান? ভুল ত্রুটি হতে পারে, বিলম্ব হইতে পারে, দেরি হইতে পারে, কিন্তু নৌকা মার্কা ছাড়া আর কেউ কি সাধারণ মানুষের কথা চিন্তা করে? যত দুঃখই থাকুক, যত কষ্টই থাকুক, নৌকা মার্কাকে যদি আপনারা পরিত্যাগ করেন তাহলে কিন্তু আপনারা নিজেদের ভাগ্যকে নিজেরা পরিত্যাগ করবেন। সবচেয়ে বড় কথা হইল, নৌকা মার্কা আজান দিয়ে বলে যে আমরা যখন পাহারায় থাকব তখন কে খ্রিস্টান কে হিন্দু এই ভেদাভেদ করে তাদের ক্ষতি করা যাবে না, আমরা তাদের পাশে আছি। আর কোন দল কি সেটা করে? সম্ভব? গুটি কয়েক লোক আপনাদের গাইসা বুঝাইতে পারে যে আমরা আওয়ামী লীগ করতাম, আমাদের নৌকা নাই, অন্য কোন মার্কা আছে, কিন্তু সমান কথায় আমাদের ভোটটা দেন। ঘটনা তা না। আমাদের এই ইউনিয়ন, ভাগ্নি ইউনিয়নে মাহবুবুর রহমান নামে একজন ব্যক্তি চশমা মার্কা নিয়ে নির্বাচন করতে, যে আওয়ামী লীগের ছিলেন, তাকে চিরকালের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। তার আর কোনদিন আওয়ামী লীগে ফিরে আসার কোন রকম সুযোগ নাই। সুতরাং বঙ্গবন্ধুর মার্কা, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মার্কা, নৌকা মার্কার মনোনীত প্রার্থী কামরুল হাসান সাহেব এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এছাড়া অন্য কোন ব্যক্তি দাবি করে যে তারাও আওয়ামী লীগ করেন, এটা হবে সম্পূর্ণভাবে মিথ্যা। আপনাদের কাছে আমার আহ্বান, কোন অবস্থায় এসব বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তির কথায় অন্য কোথাও ভোট দিবেন না। সুখ হোক দুঃখ হোক, 1949 সাল থেকে এই দেশের জাতি বর্ণ নির্বিশেষে আমরা একসাথে সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি। কোন অবস্থায় কারো মিষ্টি কথায়, চিনি মেশানো কথায় অথবা শত্রুতা ছড়িয়ে পড়ে এই ধরনের কথায় বিভ্রান্ত হয়ে আমরা অন্য কোন মার্কায় ভোট দিতে পারি না, দিব না। নাকি দিবেন? জাকারিয়া ভাই, কি নৌকা মার্কা ছাড়া অন্য কোথাও ভোট দেওয়ার চিন্তা করছেন? না, জাকারিয়া ভাই তার মানুষদেরকে অসম্ভব ভালোবাসেন। যদি রাগ থাকে তা আমার উপরে আপনার আছে, কিন্তু এই পুঁচিকের উপরে আপনি রাগ করবেন কেন? পুঁচিকটা কি আমার পত্রিক?
এটা এটা আমাদের স্বাধীনতার প্রতীক, এটা আমাদের বিজয়ের প্রতীক। এই প্রতীক তো আমার নিজের ব্যক্তিগত প্রতীক না। রাগ থাকলে আপনি আমার উপরে ছাড়েন, কিন্তু প্রতীকের উপরে ছাড়বেন কেন? এটা হলো আমার কথা। মানে আপনি শেখ হাসিনাকে দুর্বল করবেন কেন? হ্যাঁ, বিশেষ কথা হইলো যদি কামরুল ভাই আপনার কথা না শুনে, আপনার একটা জায়গা আছে কথা বলার, ওখানে অভিযোগ করবেন, হ্যাঁ, ওখানে আপনি অভিযোগ করবেন, কিন্তু অন্য লোকের সে অভিযোগ করার কোনো জায়গা আছে? আপনার তো এখানে সমস্যা করে আপনার তো অভিযোগ করার জায়গা আছে, কথা জান। আমরাও তো জন্ম থেকেই আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগই যখন থেকে ভোটার হচ্ছে তখন থেকে আমরা আওয়ামী লীগেই ভোট দিই, কিন্তু কতগুলা কার্যকলাপ দেখে একটু মনটা খারাপ হয়ে যায়, এটাই হলো কথা। এখন কি করবেন? এখন কি করবো? আর সারা জীবন যখন নৌকাতে দিয়ে আসছি ভোট, তো কি করবো, নৌকাতেই ভোট দিলাম। আপনার কোনো সমস্যা হইলে বা আপনার গ্রামের কোনো সমস্যা হইলে আমার ব্যক্তিগত নাম্বারটা রাখা দেন, আমারে সরাসরি ফোন করবেন, আমি দেখব। আর একটু আগে আমার কৃষক লীগের নেতা উনি যে কথাটা বললে কথাটা ঠিক। আপনারা এই যে নতুন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে এই প্রথমবার দলীয় প্রতীক দেওয়া হয়েছে, অর্থাৎ কামরুল হাসান ভাই নৌকা মার্কায় নির্বাচন করবেন, নির্বাচিত হবেন। চেয়ারম্যান হিসাবে ওনার যদি কোনো দোষ যদি থাকে, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, আপনারা মাননীয় এমপি মহোদয়কে জানাইতে পারবেন, কারণ তারও মার্কা নৌকা, সেও আওয়ামী লীগের নেতা। এবং সবচেয়ে বড় কথা, এমপি সাহেব যদি সলভ না করতে পারে, আওয়ামী লীগের আরো অনেক বড় নেতা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। কিন্তু যারা এই যে আজকের যে ঘটনাটা, যারা এরকম কিছু টাকা পয়সা দিয়া মাঝখানে গন্ডগোল লাগানোর চেষ্টা করিয়া মানে কৌশলের নির্বাচন করতে চায়, চক্রান্তের নির্বাচন করতে চায়, তারা ভোট নিয়ে চলে যাবে, তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়ার কোনো বুদ্ধি নাই। কারণ তাদেরকে পরিচালনা করার আর কোনো ব্যক্তি কিন্তু নাই, তাদের কোনো দল নাই, তাদের কোনো নীতিও নাই। কারণ আমার শুধু দুঃখ লাগে জানেন, আমি গতকালকে বলতেছিলাম, মানুষ যতটুকুই আমাদেরকে চিনে, যতটুকুই মূল্য দেয়, সেটা তো আমাদের দলের জন্য, সেটা আমাদের মার্কার জন্য। আমি সারা জীবন এই আওয়ামী লীগ থেকে সুবিধা নিলাম, সারা জীবন এই দলের কারণে চাকরি পাইলাম, বেতন পাইলাম, ঘর বাড়ি করলাম, আজকে সেই দলের বিরুদ্ধে গিয়া সেই নৌকা মার্কাকে ফুটা করে দেওয়ার জন্য আমি পথে নাইমা গেলাম। এবং এই এলাকার সহজ সরল মানুষ যারা নৌকাকে ভালোবাসে, তাদেরকেও আমি মিথ্যা কথা বইলা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করতেছি। এটা সত্যি দুঃখজনক। আর একটা কি জানি বলে যে আঞ্চলিকতার সুর, আঞ্চলিকতার সুর তো ভাই আপনার ভালোর জন্য তুলতেছে না। একটা ছোট উদাহরণ দিই, 1971 সালে যখন যুদ্ধ হইল, তখন বাঙালি সব এক হয়ে গেল, তাই না? কার বিরুদ্ধে হইল? পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে। ওইটাও তো একটা আঞ্চলিকতা, কিন্তু ওই আঞ্চলিকতার মহত্ব আছে। আপনি স্বাধীন হবেন, অত্যাচার থেকে মুক্ত হবেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক হয়ে গেল। কিন্তু যে আঞ্চলিকতায় আপনার কোনো উন্নয়ন হবে না, আপনার কোনো ভালো হবে না, আপনি 2 ইঞ্চি সামনে আগাইতে পারবেন না, সেই আঞ্চলিকতা শুধু আবেগের। ওই আবেগ, যে আবেগ আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, সেটা আমাদেরকে পরিহার করতে হবে, সত্যের পথে থাকতে হবে, আলোর পথে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আশিকুর রহমান এমপি সাহেবের সন্তান হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর নৌকার ধারক বাহক এই মিঠাপুকুরে, আমি ওনার সন্তান হিসেবে আপনাদের খুলিতে দাঁড়িয়ে কথা বলছি, আপনাদের বিদ্যুতের সমস্যার সমাধান হবে। আপনাদের বয়স্ক ভাতা এগুলো যেগুলো বললেন, সেটা অবশ্যই কামরুল চৌধুরী চেয়ারম্যান হিসেবে যখন নির্বাচিত হয়ে আসবেন উনি দেখবেন। আর শুধু কিন্তু বিদ্যুৎ, পাকা রাস্তার, বয়স্ক ভাতায় মানুষের চাহিদা মিটে যায় না, আরো অনেক কিছুই আছে জীবনে পরিবর্তন আনতে গেলে। আমি কথা দিতে পারি, যদি আপনাদের অব্যাহত সমর্থন এবং সহযোগিতা থাকে, আপনাদের প্রত্যেকটা ভালো কাজে আমাদেরকে আপনারা আপনাদের পাশে পাবেন। আর
জাকারিয়া ভাই, আপনার গির্জার জন্য কোনো সংস্কার প্রয়োজন নাই? কিছু লাগবে না? সমস্যার কথা বললে আমাদের গির্জাঘরে এমন আমাদের কোনো সমস্যা নাই। তো সমস্যা এইটাই আমার বা আপনাদেরও হয়তো নজরে পড়ে, কারণ আমাদের গির্জাটা আছে খোলামেলা জায়গায়। এখন আপনাদের হয়তো মসজিদ আছে বা হ্যাঁ মসজিদ আছে, মক্তব আছে, সেটা অবশ্যই মানে পর্দা হিসাবেই থাকে বা চারিপাশে সেটা কি দেওয়া হয়, পাঁচি দেওয়া হয়। অনুরূপ যদি আমাদের এই গির্জাঘরটা কমপক্ষে যদি এই বাউন্ডারিটা যদি সেটা সমস্যা কেমন করে বলবো আমি। এখন ওটা আমি অবশ্যই হিসাব দিতে পারবো না। হিসাব কিছুটা যদি করা যায়, আমরা ওই ইয়ার থেকে যদি একটু এই পাশে করে বাউন্ডারিটা ওই ইয়া পর্যন্ত, তাহলে কত হবে? ওটায় 5,000 ইট লাগতে পারে। আমরা একটা কাজ করি, এটা তো এখন অকস্মাৎ হিসাব করে বলা যাবে না। যেহেতু আসছি এবং আপনারা একটা মনে দুঃখ পাইছেন, কিন্তু এটা কিন্তু আমার চাচার জন্য দুঃখ পান নাই, এটা কিন্তু তার দোষ না। আমি তারা ছোটবেলার থেকে চিনি। বিদ্যুৎ আপনার বিদ্যুৎ নিয়ে তার লাভকে, আপনি তো তার মানুষই, আপনি তারই ভোট দিবেন। উল্টা পারলে আপনার আরো বেশি বিদ্যুৎ দেয়, এটা একটা ভুল বুঝাবুঝি। এমনকি জাকির হোসেন সরকার সাহেব আমার মনে হয় তারা হুড়ায় বলতে গিয়ে চুরি শব্দটা বলে ফেলছে। মানে ওইটা চুরি টুরি কিছু হয় না, ওটা তারা হুড়ার মধ্যে মুখ ফসকে বলে ফেলছে। আমারও মাঝে মধ্যে হয়। কালকে সারাদিন বক্তৃতা দিচ্ছি, বাসায় যাওয়ার পরে খোরাগাছ ইউনিয়নের জায়গায় আমি ময়নপুর বলছি, ময়নপুরের জায়গায় মিলনপুর। কারণ মানুষ যখন টায়ার্ড হয়ে যায়, এটা অনেক সময় হয়। আজকে মনটা আর খারাপ রেখেন, একটু মুখে আসে। হ্যাঁ, এই গির্জার প্রাচীন নির্মাণের জন্য জাকারিয়া ভাইয়ের সম্মানে এবং এই গ্রামবাসীর সম্মানে আমরা 8 টন কাবিঘার প্রকল্প দিয়ে দেব। আজ পর্যন্ত 30 বছরের রাজনৈতিক ইতিহাসে কোনদিনও কোন মসজিদে আমি গিয়া, আমার 30 বছর না হয়তো 10-15, কোন মসজিদ বা কোন মন্দিরে বা গির্জায় গিয়ে আমি একবারে 8 টন কাবিঘা কোথাও দেইনি। আজকে দিলাম। এবং বিশ্বাস করেন, এটা আপনি নৌকা মার্কায় ভোট দিবেন কি দিবেন না এই জন্য দিই নাই, দিছি কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনাদের কাছে টেলিভিশন দেখা যায় না, দেখা যায় কখনো পারলে আমি যখন টিভিতে থাকি আমার কথাগুলো শুনেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দেশে প্রত্যেকটি মানুষ, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, তাদের লেখা পড়া, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমান অধিকার আছে। এই বিশ্বাস থেকে আমি আপনাকে আজকে আমার জীবনে আমি যেটা করি না আজকে আমি করলাম। আপনি কি একটু খুশি হন নাই? ওরে ভাই, এমন ভাবে বলতেছেন, এত খুশি হওয়া তো মন খারাপ। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত, কারণ আমাদের মন্ত্রী সাহেবের ছেলে রাশেক রহমান আমাদের মন্দির বা গির্জা ঘরে তিনি 8 টন মাল দিতে চাইলেন। এই জন্য 8 টন মাল যদি নগদে সরকার দেয়, নগদ টাকায়, তাইলে এখানকার জন্য উনি পাবে 2,40,000 টাকা। তালিও দিবেন না ভাই? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। মনে দুঃখ রাখেন না। নৌকা ছাড়া সত্যিকার অর্থে আমি দেখতেছি তো কেউ মানুষের জন্য কাজ করে না। ও তারেক জিয়া টাকা বিদেশ নিয়ে যায়, খালেদা জিয়াও টাকা বিদেশে নিয়ে যায়, এরশাদ সাহেব এরকম বহুত টাকা বিদেশে নিয়ে গেছে। মিজান চৌধুরী আসছিল, ভোট নিচে, কিছুই করে নাই। শাহ আলম ফকির তো আরো খারাপ, ভোট নিচে মিঠাপুকুরে থাকছে, তাও কোনো কাজ করে নাই। আর মিজান চৌধুরী ভোট নিয়ে চলে গেছে চাঁদপুর, তাই না? নৌকা ছাড়া, শেখ হাসিনা ছাড়া আমাদের কেউ নাই। আর
মিঠাপুকুরে আশিকুর রহমান এমপি সাহেব ছাড়া এই এত কাজ করার মতো কোন লোক নেই, এটাই বাস্তবতা। আর আগামী 7 মে হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য একজন সক্ষম পারঙ্গম চেয়ারম্যান দরকার। নাইলে এত বড় ইউনিয়ন, এত সমস্যা, আপনাদের এত সমস্যা, এগুলো সমাধান করা যাবে না। ওনাকে সহযোগিতা করার জন্য তো একজন লোক দরকার না? সুতরাং আমরা আগামী 7 মে কামরুল হাসান সাহেবকে লোক আমার গায়ে ভোট দিয়ে নির্বাচিত করব। হ্যাঁ, তুলেন, হাত তো তুলতেই হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর মায়েরা, আমি একটা কথা বলি, আমি আজকে একটা জিনিস বুঝে গেছি, আমরা যাওয়ার পরে ওই যে মাসে মাসে টাকা দেওয়া যে লোক, তারা এসে আপনাদেরকে আবার ডিস্টার্ব করার চেষ্টা করবে, তাদের কথাই কিন্তু ভুলবেন না। এই অভিযান চলবে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। জাকারিয়া ভাই অনেক সচেতন, উনি আপনাদেরকে সহযোগিতার হাত দিবেন। 7 মে আপনারা প্রত্যেকে যে আপনাদের একটা একটা করে ভোট নৌকা মার্কায় দিবেন, এবং নিশ্চিত ভাবে আমি বলতে চাই আপনাদের কামরুল ভাই নৌকা মার্কায় নির্বাচিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।